This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। শুরু করব আজকের অনির্বাণের চক্রব্যূহ। আজকের চক্রব্যূহটা গোটা রাজ্য জুড়ে তৈরি করা হয়েছে, যে চক্রব্যূহে আটকে এই মুহূর্তে রাজ্যের শৈশব, আরও নির্দিষ্ট করে বললে রাজ্যের নাবালিকারা, যাদের বিয়ে করার বয়সে বিয়ে নয় আর অনেক কিছু ঘটে যাচ্ছে, আর পড়ার বয়সে সংসার তৈরি হচ্ছে, খেলার বয়সে বিয়ে হয়ে যাচ্ছে, আর বিয়ে করার বয়সে, যেটা ঠিক বিয়ে করার বয়স, সে বয়সে হয়তো খুব দুর্ভাগ্যজনকভাবে একটি অপুষ্ট সন্তানের জন্ম দিয়ে তারা ইহলোক ছেড়ে বিদায় নিচ্ছে। যাদের আমাদের সম্পদ হয়ে থাকার কথা, যারা আমাদের আসলে স্ত্রী, যাদের জন্য এত রকমারি স্ত্রী প্রকল্প, তারা পূর্ণ বয়সটা বাঁচছেন না, বাঁচলে সুস্থ হয়ে বাঁচছেন না, আর ভবিষ্যৎ প্রজন্ম যা আমাদের হাতে তুলে দিয়ে যাচ্ছেন, যা তাদের হাত থেকে আমরা পাওয়ার জন্য বছরের পর বছর, যুগের পর যুগ নয়, সভ্যতার আদি লগ্ন থেকে অপেক্ষা করি। তার কারণ আমরা জানি পৃথিবীতে একমাত্র নারী সন্তানের জন্ম দিতে পারে। সেই ভবিষ্যৎ প্রজন্মকে অপুষ্ট করে, পঙ্গু করে তারা জন্ম দিয়ে যাচ্ছেন, আমাদের হাতে তুলে দিয়ে যাচ্ছেন। তার কারণ তাদের বিয়েটাই যে বয়সে হচ্ছে না। পুতুল খেলার বয়স না হলেও অন্তত স্কুল থেকে পড়াশুনো শিখে, স্কুল শেষ করে, কলেজ শেষ করে, বা অন্তত কলেজের গণ্ডিতে পৌঁছানোর পর যাদের বিয়ের পিঁড়িতে বসার কথা, তারা কেউ 15, কেউ 16-তে চন্দন পরে সেজে গুজে চলে যাচ্ছেন পরের বাড়ি সংসার করতে। একটা দুটো নয়, 100-200 নয়, হাজার হাজার, হ্যাঁ ঠিক শুনছেন, হাজার হাজার। আমাদের তৈরি করা পরিসংখ্যান নয়, এ রাজ্যের সরকারের সবকটি দপ্তরের, সংশ্লিষ্ট সবকটি দপ্তরের দেওয়া পরিসংখ্যান। সরকার জানে, দপ্তর জানে, আটকানোর চেষ্টা যে চলে না তা নয়, তা বলে নেহাত মিথ্যে কথা বলা হবে। কিন্তু যা ঘটে চলেছে, যা প্রত্যেক দিন ঘটছে, তার তুলনায় সেই চেষ্টা যে কতটা অপ্রতুল, সেটা আজকে অনির্বাণের চক্রব্যূহের বিশেষ প্রতিবেদন দেখলেই বুঝতে পারবেন। আমরা কথাই শুনেছি ছোটবেলায় অয় অজগর আসছে তেরে। আপনি কি জানেন এ রাজ্যে এমন স্কুল আছে যে স্কুলে অয় অজগর আসছে তেরে জানবার জন্য উচ্চারণ করতে হয় না। স্কুলের উঠোনে পা দেওয়া মাত্র, যদি ওটাকে আদৌ উঠোন বলা যায়, তাহলে ওই উঠোনে পা দেওয়া মাত্র অজগর না হলেও একেবারে বিষধর গোখরো, চন্দ্রবোরা, শাখামুটি, সব রকমের সাপ তেরে আসতে পারে। এই স্কুলে সন্তানকে পাঠানোর থেকে তো বিয়ে দিয়ে দেওয়া ভালো, নিশ্চিতভাবে মা তো তাই মনে করবে। বিশেষ করে মায়েদের যখন একমাত্র ইচ্ছে থাকে, স্বপ্ন থাকে, সন্তানকে দুধে ভাতে অন্তত বাঁচিয়ে রাখা। সেই দুধ ভাতটুকুর জোগাড় যখন হয় না, তখন দারিদ্র হয় নাবালিকাকে বিয়ে দিয়ে দেওয়ার সব থেকে বড় অজুহাত মা বাবার জন্য বলছি না, তারা তো চাইবেন সন্তান দুটো খেয়ে পড়ে অন্তত বাঁচুক। কিন্তু অজুহাত সমাজের জন্য, আমাদের জন্য, রাষ্ট্রের জন্য। আমরা যারা এই দোহাইটা পেরে একটু পরেই ড্রয়িং রুমে এক ঘর থেকে, বা ড্রয়িং রুমের এক কোণা থেকে অন্য কোণায় এক কাপ চা হাতে, অথবা সম্পূর্ণ অন্য ঘরে উঠে গিয়ে বসবো, পাশ ফিরে শোবো রাত্রিবেলা, অগোচরেই যদি কোনো নাবালিকার মুখ মনে পড়ে যায়ও যে না ওসব গরিব ঘরের ব্যাপার, হয়তো নিতান্ত দারিদ্র্যের জন্য হয়ে থাকে, আসলে ওটাও একটা অজুহাত, আমাদের তৈরি করা অজুহাত। ওই চক্রব্যূহে আটকে থাকা নাবালিকাদের কোনো দিন উদ্ধার করে না নিয়ে আসার জন্য আমাদের তৈরি করা অজুহাত। এই অজুহাতেই কাটবে বাংলার শৈশব, বাংলার নাবালিকারা। নাবালিকা বয়সে অন্তঃসত্ত্বা হওয়ার, সন্তান জন্ম দেওয়ার লজ্জাজনক পরিসংখ্যান নিয়ে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে, এবং তারপরেও আপনি দাবি করবেন বাংলা ভারতের সাংস্কৃতিক রাজধানী। আজকের বিশেষ প্রতিবেদন। আইনে একজন, ট্রেনে একজন, দুজনেরই বিয়ে হয়ে গেছে। পড়াশোনা করে বসিয়ে রাখতে পারছি না, কি করবে বাবা মা, তার তো একটা চিন্তা রয়েছে। ওর জন্য অল্প বয়সে বিয়ে দিয়ে দিচ্ছি। কারণ বিভিন্ন, ফল একটাই, খেলার বয়সে বিয়ে, পড়ার বয়সে সংসার। রামমোহন, বিদ্যাসাগর, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, বেগম রোকেয়ার বাংলায় এখন মহামারীর আকার নিয়েছে বাল্য বিবাহ। বিদেশ সফরের আগে দেশ ও রাজ্যবাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মনে করিয়ে দিতে ভোলেননি বাংলা ভারতের সাংস্কৃতিক রাজধানী। সেই বাংলা যা সতীদাহ বন্ধ করতে, বাল্যবিবাহ বন্ধের ক্ষেত্রে গোটা দেশকে পথ দেখিয়েছিল।
আজ সেই বাংলাতেই ঘরে ঘরে বালিকা বধূ। এটা বলতে কোথায় কি হয়ে যাবে এখন, সেই জন্য দেখে শুনে মানে বিভিন্ন দুশ্চিন্তার জন্য দিয়ে দিয়েছে, চিন্তা করে দিয়ে দিস। পড়ছিল তো পড়তে পড়তে দিয়ে 9 একজন 10 একজন, দুজনেরই বিয়ে হয়ে গেছে। পড়াশোনা মেয়ে ছেলেরা ছেড়ে দিচ্ছিল, তার লেগে আর বাড়িতে রেখে কি করবো, ওর জন্য দিয়ে দিই। পড়াশোনা করে বসিয়ে রাখতে পারছি না। আমার মেয়েকে কোন একটা পাত্রর হাতে, ভালো পাত্রর হাতে তুলে দিতে চাই। এই জন্যে আমরা হচ্ছে যে অল্প বয়সী মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছি। কেন পড়তে চাইছে না মেয়েরা? শুধুই অভাব? মায়ের মুখে কিন্তু শুধু দারিদ্র নয়, শোনা যাচ্ছে সুরক্ষার কথা। হাসপাতালে যে আর্জি করে একটা ডাক্তার, তারও নিরাপত্তা নাই, তাহলে সাধারণ ঘরের মেয়ে কি করে নিরাপত্তায় থাকবে রাস্তাঘাটে? শুভশ্রী কন্যাশ্রী নিয়েই কি করবে? নিরাপত্তাটা তো বেশি দরকার। যে বাড়ি ফিরবে তার কোনো নিশ্চয়তা নেই বর্তমান যুগে যা পরিস্থিতি, তাহলে কি করবে বাবা মা, তার তো একটা চিন্তা রয়েছে, তার জন্য অল্প বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছে। শুধুমাত্র পথে ঘাটে নিরাপত্তা? মেয়ে যে স্কুলে পড়তে যাবে সেটাই যদি সাপের আড্ডা হয়? স্কুলে বাচ্চাগুলো ভয়ে আসতে চায় না, সাপের ভয়ে। কিছুদিন আগে একটা সাপ ধরে বন দপ্তরে পাঠানো হয়েছে। এই সাপ আসলে একটা স্কুলে নয়, বাংলার নাবালিকাদের স্কুল জীবনে দংশাচ্ছে। সেই দংশনে ছটফট করতে করতে শৈশব কখন বিয়ের পিড়িতে বসছে, কখন মা হচ্ছে, অপুষ্ট সন্তানের জন্ম দিচ্ছে, আর কখন ক্ষণজন্মা রুগ্ন অপুষ্ট ভবিষ্যৎকে আমাদের সামনে রেখে আমাদের শ্রীহীন করে কোনো এক নাম না জানা শ্মশানের চিতায় চলতে চলতে অভাগীর স্বর্গ লাভের চেষ্টা করছে। তার উত্তর কি আছে আমাদের কাছে? বিতর্ক শুরু। এখান থেকেই শুরু করবো আজকের বিতর্ক, যে বিতর্কের মূল প্রশ্ন এরকম: পড়ার বয়সে সংসার, শৈশব ছাড়খাড়, বাল্যবিবাহ বাংলায় এখন সামাজিক মহামারী। আমার সঙ্গে যারা রয়েছেন আজকের অতিথি হিসেবে, তাদের সঙ্গে একে একে পরিচয় করে দিই আপনাদের। আমার একদম ডান দিকে স্টুডিওতে রয়েছেন শতরূপা, আমার সঙ্গে বিজেপির মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন রুনা খাতুন, রাজনৈতিক কর্মী এবং তৃণমূল সমর্থক রুনা। আমার সঙ্গে রয়েছেন কনিনিকা ঘোষ, সিপিআইএমের পক্ষ থেকে সিপিআইএম নেত্রী। আমার সঙ্গে রয়েছেন সমাজকর্মী জাকিরুন বিবি, এবং আমার সঙ্গে রয়েছেন শম্পা সেন, অধ্যাপিকা। আমি প্রত্যেকের সঙ্গে কথা বলবো, কিন্তু শুরু করবো জাকিরুন বিবি আপনার কাছ থেকে। তার কারণ আপনার পরিচয়টা আমি খুব সংক্ষেপে দিয়েছি সমাজকর্মী বলে। আপনি আসলে এমন একটি জেলা থেকে সমাজকর্মী হিসেবে কাজ করেন, আর সমাজের এমন একটা কাজ করেন যেটা আসলে আজকের দিনে আমাদেরকে কিছুটা হলেও আশ্বস্ত করতে পারে, আস্থা যোগাতে পারে। দেখি সে আস্থা পাই কিনা, চক্রব্যূহ থেকে বেরোনোর কোনো পথ খুঁজে পাই কিনা। জাকিরুন বিবি আসলে কি করেন জানেন? তিনি পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে নাবালিকাদের বিয়ে আটকান। হ্যাঁ, তিনি বাংলার মুর্শিদাবাদ জেলায় থাকেন, যে জেলা গোটা ভারতের মধ্যে সারা দেশের মধ্যে যে 5টা জেলাতে, বিভিন্ন রাজ্যের যে 5টা জেলাতে সব থেকে বেশি বাল্যবিবাহ বা নাবালিকা বিবাহ হয়, তার মধ্যে একটি জেলা মুর্শিদাবাদ, তার মধ্যে একটি জেলা আমাদেরই রাজ্যের পূর্ব মেদিনীপুর, আরেকটি জেলা পশ্চিম মেদিনীপুর, বাকি দুটি জেলা বিহারে। তো এখানে মুর্শিদাবাদে জাকিরুন বিবি বাল্যবিবাহ, নাবালিকা বিবাহ আটকানোর কাজ করে। আমি জাকিরুন বিবির কাছ থেকে শুনতে চাইবো আজকের ছবিটা, যে ছবিটা আমরা দেখতে পেয়েছি সেটা ভয়ঙ্কর। জাকিরুন বিবি, আপনি ওই জেলাতে বসে আছেন যেটা ভারতের প্রথম 5টা জেলার একটা, লজ্জাজনক 5টা জেলার একটা, যেখানে নাবালিকা বিবাহের হার অত্যন্ত বেশি। আপনার অভিজ্ঞতা কি? বাড়ছে? কেন বাড়ছে? নমস্কার। যখন আমরা 2016 সাল থেকে শুরু করেছিলাম, 35 জন কন্যাশ্রী যোদ্ধা নিয়ে আমি শুরু করেছিলাম এই চাইল্ড ম্যারেজ বন্ধ করার কাজ। তো তখন দেখা যাচ্ছিল যে এক এক দিনে 4-5টাও কিন্তু চাইল্ড ম্যারেজ হতো। তো সেক্ষেত্রে আমরা যখন যেতাম গ্রামে প্রচণ্ড সমস্যার মধ্যে পড়তাম, আমার টিম হরিয়ারপাড়া হিসাবে কাজ করতাম। আমাদের প্রশাসন খুবই হেল্প করে আর কি, মানে পুলিশ প্রশাসন, ব্লক প্রশাসন এবং আমার টিম কন্যাশ্রী যোদ্ধা, এরা একদম স্বতন্ত্র প্রহরীর মতো কাজ করে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় 500-র উপরে আমি চাইল্ড ম্যারেজ বন্ধ করেছি। 5 জন মেয়ের যে ট্রাফিকিং হয়ে গেছিলো তাদেরও ফেরত নিয়ে আসা হয়েছিল। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা বলা সেটা হচ্ছে যে আমরা যে মানে হতাশা ভোগ করছি। কীরকম? মানে এখন পর্যন্ত আমাদের মুর্শিদাবাদ জেলায় প্রায় 30% মানে টিনেজ প্রেগনেন্সি। তাহলে এটা তো টিনেজ প্রেগনেন্সির হিসাবে বলছি।
কিন্তু যদি ধরা যায় যে আরও যারা বাইরে আছে, যারা হিসাবের বাইরে আছে আরও মানে 20%, তাহলে প্রায় 50-55% কিন্তু আমাদের জেলায় চাইল্ড ম্যারেজ হচ্ছে। সেই ক্ষেত্রে যেটা আমরা করছি এখন বর্তমানে, যেটা স্কুলে যে কন্যাশ্রী ক্লাব আছে সেইগুলো নিয়ে আমরা রেগুলার মিটিং করা, কমিউনিটি লেভেলে আইসিডি সেন্টার ধরে ধরে মিটিং করা, আবার সেই সঙ্গে সঙ্গে এসএসজি গ্রুপ যেটা আছে তাদের মাধ্যমে আমরা অ্যাওয়ারনেসটা চালাচ্ছি। কিন্তু শুধু তো অ্যাওয়ারনেস করে যখন যে ফ্যামিলিগুলোতে আমরা পারছি না সেগুলো কিন্তু আইন ব্যবহার করা উচিত আমার মনে হয়। মানে আইনটা যে আমাদের আছে সেই আইনটা একটু আমাদের সঙ্গে থাকুন, আপনার কাছ থেকে শুনবো। তার কারণ আমার মনে হয় এদেশে আইন তৈরি করার ক্ষমতাটা অন্তত আপনাদের হাতে দেওয়া উচিত বা প্রয়োগ করারও, আমার মনে হয়, আমার ব্যক্তিগত মত। তার কারণ খুব দুর্ভাগ্যজনকভাবে এদেশে বিচারপতিদের বাড়ি থেকে আয় বহির্ভূত সম্পত্তির খোঁজ পাওয়া যায় এবং তাতে বিশেষ কিছু হয় না, তাকে এক কোর্ট থেকে আরেক কোর্টে বদলি করা হয় মাত্র। অতএব আইন প্রয়োগ করার জন্য বোধহয় আপনারা সেরা ব্যক্তি, বিশেষ করে যদি সেটা বাল্যবিবাহ আটকানোর মতো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি রুনা আপনার কাছে আসবো। এত রকমের স্ত্রী আছে, এটাও বললে মিথ্যে বলা হয়। আমি সবাইকে সাক্ষী রেখে এটা বলতে চাই যে কন্যাশ্রী যখন শুরু হয় তখন কিন্তু এমনকি ইউনেস্কো পর্যন্ত এই রিপোর্ট দিয়েছিল যে বাল্যবিবাহ রুখতে সাড়া পাওয়া যাচ্ছে। এই কন্যাশ্রী যোদ্ধাদের কথা বলছিলেন জাকিরুন বিবি, এরা পাড়ায় পাড়ায় ঘুরে ছোট ছোট মেয়েরা বড়দের সাহায্য নিয়ে, প্রশাসনের সাহায্য নিয়ে বিয়ে রুখেছে। কি ঘটলো হঠাৎ যে জাকিরুন বিবির মতো মানুষ বলছেন আমার হতাশ লাগছে, 30% তো সরকারি ডেটা অনুযায়ী টিনেজ প্রেগনেন্সি মানে নাবালিকার অন্তঃসত্ত্বা হচ্ছে। এর যারা সরকারি হাসপাতালে আসে না এমন আরও 20% ধরে নিলে ওটা প্রায় 50%-এর কাছাকাছি পৌঁছচ্ছে একটি জেলায়। ভয়ঙ্কর তথ্য। প্রথমে আমি সবাইকে উপস্থিত যারা রয়েছেন প্রত্যেককে এবং সঞ্চালক হিসাবে আপনাকে এবং TV9-কে অসংখ্য ধন্যবাদ জানাবো যে অন্তত আজকে একটা এত ভালো একটা প্রসঙ্গটাকে উত্থাপন করার এবং আমাদের বলার সুযোগ দেওয়া হচ্ছে। এই টিভি চ্যানেলের মাধ্যমে এই প্রসঙ্গটা যে লক্ষ লক্ষ মানুষ দেখতে পাচ্ছেন, আমার মনে হয় যে এরা প্রত্যেকেই আজকের পর থেকে সামাজিকভাবে সচেতন হবে এবং এটা যাতে আমরা বদ্ধপরিকর হই যে সমাজ থেকে এই রোগটাকে নির্মূল করা যাবে। অবশ্যই সরকার চেষ্টা করছে, কন্যাশ্রী করেছে, রূপশ্রী করেছে এবং আপনার বক্তব্য অনুযায়ী শুধু না, ইউনিসেফ এটাকে প্রায়োরিটিও দিয়েছে যে 2011 সালে যেখানে স্কুল ড্রপ আউট 10.3% ছিল সেটা 2020 সালে দেখা যাচ্ছে 3.3% এসে দাঁড়িয়েছে। কাজ হচ্ছে, কিন্তু সরকারেই থেমে থাকলে সরকারের উপর দায়বদ্ধতা চাপিয়ে যে শুধুমাত্র সরকার করবে, এইভাবে তো প্রত্যেকটা সামাজিক মানুষ তার দায়বদ্ধতাকে ঝেড়ে ফেলতে পারে না। এর পিছনে কারণটাকে ব্যাখ্যা করতে হবে যে মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়াটা কি সরকারের হাতে? না, মানুষের ঘাড়ে চাপানো হচ্ছে না। প্রথমত হচ্ছে এটা সামাজিক কারণ আছে, আর্থসামাজিক কারণ। আপনি দেখবেন যে এই অল্প বয়সে মেয়েরা যে স্কুল ছুট হচ্ছে, গর্ভবতী হচ্ছে কিংবা বিয়ে হয়ে যাচ্ছে, এটা দেখা যাচ্ছে যে সমাজের নির্দিষ্ট জায়গাতে হচ্ছে এবং কমিউনিটির মধ্যে হচ্ছে। অতএব সেখানে সচেতনতার অভাব, সেখানে অনেক বেশি করে প্রচার দরকার এবং তাদের কোথাও দেখা যাচ্ছে ধর্মীয় কারণ, কোথাও কুসংস্কার, কোথাও বাবা মার দারিদ্রতা, কোথাও মেয়েকে মনে করা হয় যে সে একটা সামাজিক বোঝা, সে পড়াশোনা করে কি করবে, তার বিয়ে দিয়ে দেওয়া উচিত। আমাকে একটা কথা বলুন, এটা ঘটনা যে পশ্চিমবঙ্গকে দেখে কিছু রাজ্য নতুন করে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প চালু করেছে, পশ্চিমবঙ্গের পরে কিছু রাজ্য কন্যাশ্রীর মতো প্রকল্প চালু করেছে, রূপশ্রীর মতো প্রকল্প কটি রাজ্যে চালু আছে সেটাও হাতে গোনা। এবং এই সবকটি প্রকল্পে ভারতের সবথেকে বেশি খরচা হওয়া রাজ্যগুলোর মধ্যে পশ্চিমবঙ্গ একটা। এত স্ত্রী দিয়েও আমাদের স্ত্রী রক্ষা করতে পারছি না কেন? আসল স্ত্রী রক্ষা করা যাচ্ছে, কারণ আপনাকে বুঝতে হবে যে আজকে স্কুলে যে আমি বলতে চাইছি যে এটা আমাদের সামাজিক অসুখ, আমাদের এটাকে নির্মূল করতে হবে। আমি বলছি যে 1%ও থাকা উচিত নয়, কোনো অল্প বয়সী কোনো টিনেজারের বিয়ে হওয়াই উচিত না, কারণ তার শৈশবে তার স্বপ্নটাকে, তার শৈশবটাকে ধ্বংস করে দেওয়া হলো। রুনা যেটা মনে করছেন 1% থাকা উচিত না, একটাও থাকা উচিত না, সেটা আসলে কতটা আছে, কটা আছে, একটা পরিসংখ্যান দেখি আসুন। আমি প্রথমে মুর্শিদাবাদ জেলার পরিসংখ্যানটা দেখি, কীরকমভাবে নাবালিকারা অন্তঃসত্ত্বা হচ্ছে। প্রতি বছর গড়ে 350 থেকে 400 বিয়ে মুর্শিদাবাদ জেলাতে রুখছে প্রশাসন, কিন্তু এটা জেলা প্রশাসনের দেওয়া হিসেব, প্রত্যেক বছর এটা তারা রোখেন। তারপরে 2024-25 অর্থবর্ষে
প্রায় 20% যেটা বলছিলেন জাকিরুল বিবি, সরকারের হাতে আসা অর্থাৎ সরকারি হাসপাতালে বা স্বাস্থ্যকেন্দ্রে প্রসব হতে যারা যাচ্ছেন এমন নাবালিকাদের ক্ষেত্রে বা এমন মায়েদের ক্ষেত্রে হিসেবটা পাওয়া যাচ্ছে নাবালিকা অন্তঃসত্ত্বার সংখ্যাটা 20%, অর্থাৎ 100টি প্রসব হলে 20% ক্ষেত্রে অন্তত 20 জন নাবালিকা অন্তঃসত্ত্বা। আমি সতর্ক আপনার কাছে জানতে চাইব, টাকা খরচ নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, আমি বলছি দ্বিগুণ খরচ হোক, কিন্তু ফল আসছে না কেন, এটা প্রশ্ন। অনির্বাণ, আবারও আমি তোমাকে ধন্যবাদ দেবো যে এরকম একটা সেন্সিটিভ টপিক তুমি পারলে উপস্থাপনা করতে, এবং আমি তারপরে ধন্যবাদ দেবো জাকিরুল বিবিকে যে কিছু মনে করবেন না জাকিরুল বিবি, আপনাদের কমিউনিটিতে আপনাদের মতন সচেতন লোক আরও দরকার। ডেফিনেটলি এটা একটা সামাজিক রোগ। ইনফ্যাক্ট এই সামাজিক রোগ সারা ভারতবর্ষে বহু জায়গায় আছে বলে আজকে নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার হবার পর স্বচ্ছ ভারত শুরু করেছিলেন। স্বচ্ছ ভারত মানেই আমরা ভাবি যে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিচ্ছে, তা নয়। এই যে প্রত্যেকটা স্কুলে কম্পালসারি টয়লেট ফর গার্লস, তার কারণ আমরা এটা যখন আমাদের সার্ভে চলছিল সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে, তখন আমরা দেখেছিলাম যে 14 বছরের পরেই অধিকাংশ মেয়েরা স্কুল থেকে ড্রপ আউট হয়ে যাচ্ছে। তার একটা প্রধান কারণ আমাদের মনে হয়েছিল যে প্রপার হাইজিনিক টয়লেট, সেটা আমাদের তরফ থেকে যতটা সম্ভব চেষ্টা করেছে। পশ্চিমবঙ্গে কি হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এবার আসি পশ্চিমবঙ্গে। এবার অনির্বাণ, শুধু একটা শ্রী, কন্যাশ্রী এবং রূপশ্রী দিয়েই যে পুরো শ্রী আমরা পশ্চিমবঙ্গে ধরে রাখতে পারছি সেটা তো নয়। আমাকে নতুন করে আবার তাহলে বলতে হবে যে কন্যাকে সুরক্ষা দেওয়া যাচ্ছে না, রূপশ্রীর কোনো বেসিক্যালি কিছু মানে কোনো সম্মানটুকু তাকে দেওয়া যাচ্ছে না, যেখানে দৈনন্দিন ছোট ছোট মেয়েরা, আমি অ্যাডাল্ট মেয়েদের রেপের কথা ভুলেই যাচ্ছি, কারণ তখন মুখ্যমন্ত্রী তথ্য আনবে যে 14 বছরের মেয়ে রেপ হয়েছে, দেখো তিনি তার অ্যাফেয়ার চলছে কিনা। এই যে অ্যাটিটিউড অফ দ্য রুলার, যিনি শাসক তিনি মহিলা, অথচ তার আমলে তুমি রেকর্ডেড বলছো, মানে তারই সরকার রেকর্ড করছে যে এতগুলো নাকি তারা রোগবার চেষ্টা করেছে। তো এখানে আমার একটাই কথা, যেখানে যদি কন্যার তুমি সুরক্ষা না দিতে পারো তাহলে কিসের কন্যাশ্রী? এবং যাদের বিয়ে দেওয়ার জন্য তুমি একটা টাকা বরাদ্দ করছো, তো ন্যাচারালি যেখানে মেয়েরা বাড়িতে সুরক্ষিত নয়, তাদের খাবার পয়সা নেই, তারা স্কুলে যে পাঠাবে সেখানে মিড ডে মিল অন্য লোকে খেয়ে যাচ্ছে, ছাগল পড়ছে ইউনিফর্ম, ক্লাসরুমে থাকছে ছাগলের খাবার, তো সেখানে স্কুলেই বা যাবে কি করে? তুমি অজগর দিয়ে শুরু করলে, ছোট সাপ, বড় সাপ, মানুষ সাপ, কত রকমের সাপ তাদের জন্য রাস্তায় অপেক্ষা করছে। আমি জেলার কথা যদি আপাতত ছেড়ে দিই, খোদ নিউ টাউন যেখানে আমাদের স্টুডিও, এখানে যে আমরা কথা বলছি, আর একটুখানি গেলে অটোয় টিউশন যাচ্ছিল 9 বছরের বাচ্চা মেয়েকে রেপ করা হয়েছে। এটা আমি অনেকগুলো ঘটনার মধ্যে একটা ঘটনা তুলে ধরছি, যেখানে সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গে মহিলারা সুরক্ষিত নয়, সেখানে বাচ্চা মেয়েদের নয় বাড়িতে থাকলে রেপ হবে, এত বাবা মারা সুরক্ষা দিতে পারছে না, তারা মনে করছে লুকিয়ে চুরিয়ে কোনো মতে আইনকে ফাঁক দিয়ে টাকা মেয়েটার বিয়ে দিয়ে দেওয়া যায়, অন্তত রূপশ্রী তো পাওয়া যাবে। এই যদি থাকে, আমি বলছি না যে কোনো কাজ হচ্ছে না, কিন্তু কাজ হচ্ছে, তুমি যেটা বললে, আইনের সঙ্গে সঙ্গে সরকারের সেই অ্যাটিটিউডটা থাকতে হবে যে মেয়ে মানেও মানুষ, আজকে ফেমিনিন জেন্ডার মানেও শি ইজ হিউম্যান। এই জিনিসটা কেন করছে না এখনো? আমি এখান থেকে কনিনিকাদি আপনার কাছে আমি আসবো। এখান থেকে এই খরচ নিয়ে কথা হচ্ছে, এখানে একটা কিন্তু বড় জায়গা সুরক্ষার থেকে যাচ্ছে। আমি একজন মাকে দেখলাম, একজন বাবাকে দেখলাম, আমরা তারা বলছেন যে আরজি করে যদি হয় তাহলে আমার মেয়ে আমার এখানে কে সিকিউরিটি দেবে। আরজি করের পরে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে আরও কিছু ঘটনা ঘটেছে। আবার এটাও ঠিক, গতকাল এই খাস কলকাতার বুকে পক্সো আইনে মামলা রুজু হয়ে গেছে। আমি স্কুলের নাম নেব না, আমি এলাকার নামটাও নিতে চাইছি না, কিন্তু খাস কলকাতার বুকে উত্তর কলকাতার একটি স্কুলে ঘটনা ঘটেছে, শিশুর সঙ্গে বলা যেতে পারে। এবার এই সুরক্ষার জায়গাটাও তো থাকছে বিয়ে দিয়ে দেওয়ার জন্য। মানে আমি যদি সমাজের জায়গা থেকে, আমি কেন বলছি আমরা এই চক্রবুহে আজকে আমি নিজেও তার পার্ট আটকে যাচ্ছি একটাই কারণে, আমি যদি সমাজ হিসেবে এটা এনশিওর করতে না পারি, আমি কন্যাটিকে মানুষ হয়ে ওঠা পর্যন্ত সুরক্ষিত রাখবো, তার মা বাবা কিসের ভিত্তিতে রাখবেন তাকে বাড়িতে? আমরা তো সবাই মিলে তাকে গার্ড দিতে যাই না। নমস্কার, প্রথমেই অভিনন্দন অবশ্যই TV9-কে যে এরকম একটি বিষয় তুলে ধরার জন্য। গণমাধ্যম যা আমাদের গণতন্ত্রের অন্যতম স্তম্ভ, সেক্ষেত্রে তাদের এই প্রশ্নে আরও বাড়তি ভূমিকা। একজন মহিলা কর্মী হিসাবে, মহিলা আন্দোলনের কর্মী হিসাবে
আমিও আশা করি, নিশ্চয়ই অন্যরাও রাজনীতি নির্বিশেষে আশা করেন, এবং আপনারা সেই ভূমিকায় একটা কিছু নিচ্ছেন, সেটা আপনাদের অবশ্যই ধন্যবাদ। আশা করব যে অন্যরাও এ প্রশ্নে আরও বাড়তি ভূমিকা নেবে, কারণ ওই যে আমরা কথায় বলি, কবির বাণী বলি, আমায় নইলে মিথ্যে হতো সন্ধে তারা ওঠা কাননে ফুল ফোটা। শুধু কি এই কথা মেয়েদের জন্য শুধু কথার কথা হয়ে থাকবে? সেইটা আমরা দেখছি পশ্চিমবঙ্গে আজকে প্রচার আর প্রচারের ক্ষেত্রে কিন্তু, প্রচারের বাগাড়ম্বরে কিন্তু আমরা পিছিয়ে নেই, ও ক্ষেত্রে আমরা প্রথম প্রায়। কিন্তু আসলে বাস্তব কি হচ্ছে? বেড়ে যাওয়া বাল্যবিবাহে, আপনি বলছেন না এই যে মুর্শিদাবাদ জেলা, একটা জেলার উদাহরণ দেখাচ্ছেন, যদি গোটা পশ্চিমবঙ্গের, গোটা ভারতবর্ষের তথ্য নেন, বিভিন্ন জায়গায় বাল্যবিবাহ বাড়ছে। ভারতবর্ষের তথ্য আছে, আমি দেখাবো। আমি আপনাকে, আমি থামাচ্ছি না, আপনি কন্টিনিউ করবেন। ভারতবর্ষের তথ্যটা, ভারতবর্ষে বাল্যবিবাহ বাড়ছে কিভাবে? ঠিকই তো, শুধু তো পশ্চিমবঙ্গে হচ্ছে এমনটা নয়। পশ্চিমবঙ্গের মধ্যে, ভারতের মধ্যে প্রথম 5টি জেলার মধ্যে 3টি পশ্চিমবঙ্গে। কিন্তু ভারতের রিপোর্টটা কীরকম? বছরে মোট 16 লক্ষ বাল্যবিবাহ হচ্ছে, প্রত্যেক দিন হিসাব করলে 4400, বছরে 16 লক্ষ, প্রতিদিন 4400। তার মানে প্রতি মিনিটে, এই আপনি আমি কথা বলছি, 1 মিনিট সময় পেরিয়ে যাচ্ছে, এর মধ্যে 3টে করে বাল্যবিবাহ হয়ে যাচ্ছে, 3টে। গবেষক সংস্থা ইন্ডিয়া চাইল্ড প্রোটেকশন রিসার্চ টিম, সূত্র 2011 জনগণনা এবং এনসিআরবির দেওয়া তথ্য। কনিনিকা দি, হ্যাঁ সেটাই বলছি যে এই যে ধরুন বাল্যবিবাহ, এবং গোটা ভারতবর্ষের ক্ষেত্রেই দেখবেন কিছুটা বেড়েছে, এবং বেড়েছে এই যে বেড়ে যাওয়া বাল্যবিবাহ, এই বেড়ে যাওয়া বাল্যবিবাহই পশ্চিমবঙ্গ প্রথম, ওয়েস্ট বেঙ্গল। আমরা বলবো কন্যাশ্রী, আমরা বলবো রূপশ্রী। যদি বলেন আমার এই নামটার সঙ্গে একটা বিরোধ আছে, প্রকল্পের সঙ্গে বিরোধ নেই, নামের সঙ্গে। রূপশ্রী কেন? ওয়াই? রূপের সঙ্গেই তাহলে সেটা সংশ্লিষ্ট। তাহলে এখানেই কি মেয়েদের বিয়ে আর তার রূপটাকে আমরা এক জায়গায় করে দিচ্ছি না? শাসকের চিন্তা, আপনি চিন্তার কথা বলছেন, নিশ্চিত চিন্তার কথা, ওই চিন্তার থেকেই কিন্তু অনেকগুলো বিষয় আসে, আর তার জন্যই কয়েকটি প্রকল্পের কথা ঘোষিত হয়। কিন্তু আলটিমেটলি এই ধরনের কথা মা বাবাকে বলতে হয় যে নিরাপত্তার অভাব, বলতে হয় যে কিভাবে, কেননা আমরা দেখছি মাধ্যমিকে ড্রপ আউট বাড়ছে। আমি একটা প্রশ্ন শতরূপার কাছে করব। নিশ্চিতভাবে সরকার পক্ষ, তৃণমূল কংগ্রেসের কাছে অনেকগুলো প্রশ্ন আছে, তারা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন, আরও হবেন। কিন্তু আমি শতরূপার কাছে একটা প্রশ্ন নিয়ে আসবো। গোটা দেশের যে 5টা জেলার তথ্য পেলাম, তার মধ্যে 3টে পশ্চিমবঙ্গের। আমি আরেকবার একটু দেখাই, আমি আসছি, সময় থাকবে। গোটা দেশে 5টা প্রথম জেলার মধ্যে, মানে প্রথম 5টা জেলার মধ্যে বাল্যবিবাহে 3টে পশ্চিমবঙ্গে। তার মধ্যে মুর্শিদাবাদে নাবালিকার বিয়ে 50%-এর বেশি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। এটা সূত্রটাও একেবারে সরকারি সূত্র, আমরা কোনো বেসরকারি সূত্র আজকে ব্যবহার করিনি। জাতীয় পারিবারিক স্বাস্থ্য সমীক্ষা 2019 থেকে 21। আমি শতরূপে একটা কথা বলবো এই ডেটাটার সাপেক্ষে, আজকের দিন এটা আলোচনার কথা নয়, কিন্তু আমি বলছি একটাই কারণে আমার খুব দুর্ভাগ্যজনক লেগেছিল। যে কম্পালশন থেকে বলে থাকুন না কেন, রাজ্যের বিরোধী দলনেতা বলছেন তিনি শুধুমাত্র হিন্দুদের ভোটে নির্বাচিত এমএলএ বলছেন। এবার দেখুন শতরূপা, এখানে 51%-এর বেশি মুসলিম বাস করেন এমন মুর্শিদাবাদ, এমন একটা জেলা আছে মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর আছে, পশ্চিম মেদিনীপুর আছে, যেখানে কোনোভাবেই জনসংখ্যার 51 কেন 31% মুসলমানরা নন, কিন্তু 3টে জেলাতেই নাবালিকা বিয়ের যে হার সেটা 50%-এর বেশি। আমার প্রশ্ন শতরূপা, মুর্শিদাবাদের মেয়েরা কি অপেক্ষা করবে কবে বাংলা একজন মুসলমান মুখ্যমন্ত্রী পাবে? পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের মেয়েরা, নাবালিকারা অপেক্ষা করবে কবে বাংলা একজন হিন্দু মুখ্যমন্ত্রী পাবে? এটা তো হতে পারে না। এগুলো কেন রাজনীতির মূল কথার মধ্যে আসছে না? আমি কেন এতটা কথা ব্যয় করলাম, শুভেন্দু অধিকারী কি বলবেন তার ব্যাপার শতরূপা, কিন্তু রাজনীতির মূল কথা কেন এখান থেকে শুরু হবে না? আমাদের কন্যাদেরকে আমরা অল্প বয়সে বিয়ে হয়ে যেতে দেবো না, এটা আমাদের রাজনীতির প্রথম শপথ। এটা দিয়ে তো একটা ইস্তেহার তৈরি করা যেতে পারে, প্রথম হতে পারে ইস্তেহারের প্রথম কথা। 100% তোমার সঙ্গে আমি এগ্রি করছি, কিন্তু এটার সঙ্গে মাননীয় লিডার অফ অপোজিশন যে কথাটা বলেছে সেটার সঙ্গে তুমি তুলনা করো না। তার কারণ হচ্ছে মহিলাদের সুরক্ষা, মহিলাদের সম্মান, মহিলাদের সম্ভ্রম, এটা ইরিসপেক্টিভ অফ রিলিজন আমরা এনশিওর করতে বাধ্য। তার কারণ আমাদের মূল মন্ত্র হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ। এখানে লিডার অফ অপোজিশন বলেছে কি পরিপ্রেক্ষিতে, যেখানে হুমায়ুন কবিরের মতো লোক বলতে পারে যে ভাগীরথী নদীতে ভাসিয়ে দেবে, ফিরহাদ হাকিম বলছে অন্য গিয়ে শতরূপদি, আমি জানি এই পরিপ্রেক্ষিতগুলো, না এই পরিপ্রেক্ষিতগুলো আমি সবকটা জানি, কিন্তু রুনা এখানেই আমার প্রশ্ন, আমি সবকটা জানি, কিন্তু হুমায়ুন কবিরও যখন 30%-কে ভাসিয়ে দিতে পারেন, আমি ওনাকে বলেছি, এবার আপনাদের কথায় আসি, তখন ওই 30%, না ওই 30 এবং 70 উভয় শতাংশের মধ্যে কিন্তু মুর্শিদাবাদের 50%-এর বেশি বিয়ে হয়ে যাওয়া নাবালিকারা থাকেন।
দেখুন এরা মানুষের হিসেবে পড়েন না? সবই পড়েন কি না? প্রথমেই বলা হয়েছে রুনা পরিষ্কার করে বলুন এরা মানুষের হিসেবে পড়েন কি না? প্রত্যেকেই মানুষ। আমি প্রথমেই বলছি যে নাবালিকা যাদের বিয়ে হয়ে যাচ্ছে এটা কিন্তু একটা সামাজিক ব্যাধি। সমস্যাটা কোথায় জানেন? আমি দর্শক বন্ধুদের বলছি সমস্যাটা কোথায় জানেন দর্শক বন্ধুরা? সমস্যাটা আসলে ঠিক এইখানটাতে যে মানুষ হিন্দু এবং মুসলমান বললে যত সহজে ভোট দেন, দুর্ভাগ্যজনকভাবে যত সহজে ভোট দেন তত সহজে বোধহয় বাল্যবিবাহের কথা বললে ভোট দেন না, বা এত সহজে বাল্যবিবাহের কথা বললে ভোট দেবেন এমন ভাবে বোধহয় আমরাও তাদেরকে ভাবতে শেখাইনি। কিন্তু আমার মনে হয় ভাবার সময় আমি বলছি অধ্যাপক শম্পা সেন, আমি আসবো অধ্যাপক শম্পা সেন আমার সঙ্গে রয়েছেন, আমি তার সঙ্গেও কথা বলবো। অধ্যাপক শম্পা সেন এমন একটি প্রতিষ্ঠানে অধ্যাপনা করেন যেটা নিবিড়ভাবে সংখ্যালঘু প্রধান এলাকা, তারও কিছু নির্দিষ্ট অভিজ্ঞতা রয়েছে। তার কলেজে কারা আসেন, কারা আসতেন, কোন বয়সীরা আসতেন, এখন কোন বয়সীরা আসেন, আর কত দ্রুত কলেজ থেকে বিদায় নেন। অধ্যাপক শম্পা সেন আমার সঙ্গে রয়েছেন। আমি সম্পাদি আপনার কাছে জিজ্ঞাসা করতে চাইবো, তার কারণ আপনি একটি কলেজে অধ্যাপনা করেন এবং আপনি আমাকে বিভিন্ন সময় শেয়ার করেছেন আপনার অভিজ্ঞতার কথা, যে আগে কত সংখ্যায় মেয়েরা আসতেন আপনার কলেজে পড়তে, এখন কমছে বা মাঝপথে চলে যাচ্ছে, যে আমরা যাকে বলি ড্রপ আউট। স্কুল ড্রপ আউট শুনেছি, কলেজ ড্রপ আউট, কলেজে আসছেই না, মানে সংখ্যাটা কমে যাচ্ছে, তার মানে কলেজে আসার আগেই পড়াশোনা ছেড়ে দিচ্ছে। এই সংখ্যাটাও কি বাড়ছে সম্পাদি? হ্যাঁ, অবশ্যই। দেখো অনির্বাণ, প্রথমেই আমি অভিনন্দন জানাই এরকম একটা বিষয়কে আজকে নির্বাচন করবার জন্য। যেটা বলার কথা সেটা হচ্ছে 1829 সালে সতীদাহ বিরোধী আইন পাস হয়েছিল, আর 1929-এ পাস হয়েছিল প্রথম চাইল্ড ম্যারেজ বিরোধী প্রিভেনশন অ্যাক্ট। তারপর থেকে নানান অ্যাক্টের মধ্যে দিয়ে কিন্তু চাইল্ড ম্যারেজের বিরুদ্ধে আমাদের আদালত সারা ভারতবর্ষ জুড়ে রায় দিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে কার্যত এমন একটা জায়গায় দাঁড়াচ্ছে এ রাজ্যে, যে তুমি কলেজের কথা বললে, আমার অভিজ্ঞতা থেকেও বলতে পারি, এমন একটা জায়গায় দাঁড়াচ্ছে যে রাজনৈতিক সদিচ্ছা বা সরকারের প্রশাসনিক সদিচ্ছা আর তার প্রকল্পের ঘোষিত যে লক্ষ্য, তার মধ্যে যদি একটা বিরাট ফারাক থেকে যায়, তাহলে কিন্তু সামাজিক স্তরে সামাজিক আন্দোলনের কোনো রকম জায়গা তৈরি হয় না। অর্থাৎ একটা সামাজিক আন্দোলনের যে বাতাবরণ পশ্চিমবঙ্গে ছিল বহুকাল পর্যন্ত, আমাদের পশ্চিমবঙ্গকে কিন্তু উত্তর ভারতের সঙ্গে তুলনা করে দেখলে হবে না। এটা রামমোহন বিদ্যাসাগর, বেগম রোকেয়ার পশ্চিমবঙ্গ তোমরা প্রতিবেদনেই বলেছো। সুতরাং এখানে একটা ধারাবাহিক ইতিহাস আছে। সেখান থেকে কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্পগুলোকে যদি আমি বিচার করি, সেগুলো খুবই ভালো প্রকল্প, সন্দেহ নেই। সবুজ সাথী প্রকল্প আছে মেয়েদের এম্পাওয়ারমেন্ট এবং পড়াশোনার লক্ষ্যে। তাহলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে ভর্তি এত কমছে কেন? ক্রমশ ড্রপ আউটের সংখ্যা বাড়ছে কেন? প্রথম ফার্স্ট ইয়ারে যদি তারা ভর্তি হয়, দেখা যাচ্ছে ক্রমশ তারা সেকেন্ড সেমিস্টার থেকে আসছে না। ফার্স্ট ইয়ারেরও প্রথম 4 মাস হয়তো তারা পড়াশোনা করলো, তারপর আসছে না, জোর করে তাদের বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। অথবা পরিস্থিতি এমনই গ্রামের দিকে তাহলে আরও ভয়াবহ। আমি কলকাতার অভিজ্ঞতায় বলতে পারি এরকম, যেখানে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে 100% সংখ্যালঘু মেয়েরা পড়ে, সেখানে জোর করে বিয়ে দেওয়ার সংখ্যাটা এতটাই মারাত্মক চাইল্ড ম্যারেজের, যে কল্পনা করা যায় না। আমাদের যে সমস্ত পরিসংখ্যান এনসিআরবির রিপোর্টে উঠে আসছে, অথবা কৈলাস সত্যার্থী টিমের রিপোর্ট বা বিভিন্ন এনজিও রিপোর্টে উঠে আসছে, তার থেকেও কিন্তু কার্যত সংখ্যাটা আরও অনেক বেশি। তার কারণ যে ঘটনা ঘটছে আর রিপোর্টেড হচ্ছে যেটুকু, তার মধ্যে একটা বিরাট পার্থক্য রয়েছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে কোথায়, কেন? প্রথমত কেন বাবা মারাই বলেছেন, কিন্তু 1 নম্বর হচ্ছে গ্রামে গ্রামে ধর্ষণ, এলাকায় এলাকায় মেয়েদের নিরাপত্তার অভাব, তাদের দারিদ্র, এটা একটা ভয়ানক দিক। এবং গ্রামগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পুরুষ শূন্য, সেখানে বিভিন্ন পুরুষরা চলে যাচ্ছে বাইরে কাজ করতে, ফলে মারা তখন মেয়েদের নিরাপত্তার জন্য বহু ক্ষেত্রে বেছে নিচ্ছেন যে তাকে স্বামীর হাতে তুলে দেওয়া, তার আর উপায় নেই বলে। এই যে একটা অবস্থা, সেটার জন্য কিন্তু সরকারকে ভাবতে হবে। শুধুমাত্র সম্পাদি, আমি আপনার কথা থেকে কিউ নিয়ে আমি আসবো, আপনার কাছে আসবো। আপনার কথা থেকে কিউ নিয়ে সম্পাদি আমি সরাসরি আরেকবার জাকিরুন বিবির কাছে যাব, তার কারণ আপনি এমন একটা সমস্যার কথা বললেন, পরিযায়ী শ্রমিক। গ্রামকে গ্রাম পুরুষ শূন্য হয়ে থাকছে এবং সেখানে নিরাপত্তাটা আরো কোথাও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে যখন আশপাশে এই ঘটনাগুলো ঘটছে, আরজি করের মতো ঘটনা ঘটছে, অনেক ঘটনা রিপোর্টেডও হচ্ছে না। জাকিরুন বিবি, কোথাও কি এই
পরিযায়ী শ্রমিক নির্ভর অর্থনীতি, পরিযায়ী শ্রমিক নির্ভর গ্রাম আমাদের, যেখানে পুরুষরা প্রায় বছরে একটা বড় সময় থাকেন না, সেটাও কি বাল্যবিবাহের দিকে ঠেলে দিচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে যে যখন আমরা বিয়েটা বন্ধ করতে যাই কিন্তু দেখতে পাই তাদের হয়তো অর্থনৈতিক অবস্থা ভালো নয় ঠিক, কিন্তু যারা মাইগ্রেশন হয়ে যাচ্ছে অবশ্যই মাইগ্রেশন আছে, একটা পার্সেন্টেজ অবশ্যই আছে, কিন্তু সচেতনতার অভাব সব চাইতে বেশি আছে। বিভিন্ন যে প্রকল্পগুলো বলছেন আপনারা, অবশ্যই প্রকল্প কাজে লেগেছে, তা সত্ত্বেও মানুষের বিবেক, মানুষের মানসিকতা, মানুষের এই চেঞ্জ আনতে হবে, মানে সচেতনতা করতে হবে। এটা নিয়ে কোনো রাজনীতি না, এটা হচ্ছে আমরা সবাই মিলে চেষ্টা করতে হবে। প্রচুর এখনো অ্যাওয়ারনেস দরকার, সেই সঙ্গে সঙ্গে বললাম তো আইনও বলবৎ দরকার আছে। শুধু সচেতন সারা জীবন যদি আমি করেই যাই, যখন দেখা যাচ্ছে হচ্ছে না তখন তো একটা জায়গায় আসতে হবেই, তখন তো একটা জায়গায় আসতেই হবে, তখন তো আইন লাগে। আমি রুনা এখানে জিজ্ঞাসা করবো, অপরাজিতা বিল খুব জরুরি ছিল, আজকে রাষ্ট্রপতি ভবনে গেছেন তৃণমূল সাংসদরা, কিন্তু আমি বলছি একটা বিল আনা যায় না, একটা আইন জাকিরুন বিবিদের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে আনা যায় না, যে আইনটা দিয়ে যখন আর কিছুতেই কিছু হচ্ছে না তখন দরকার পড়লে বল প্রয়োগ করে আটকাতে হবে বই কি? নিশ্চিতভাবে আপনারা সবাই জানেন যে আমাদের আইন রয়েছে যে 18 বছরের নিচে এবং ছেলেদের ক্ষেত্রে 21 বছরের নিচে বিয়ে দেওয়া যাবে না, কিন্তু আইন দিলে কি হবে? ঠিক, আপনার প্রশ্নটা অবশ্যই প্রাসঙ্গিক। দিলে কি হবে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যখন বিয়ে কোনো ক্ষেত্রে বাবা মা দিচ্ছে, কোনো ক্ষেত্রে সন্তানরাও নিজেরা করে নিচ্ছে, এবং সমস্যাটা এমন জায়গায় যখন টিনেজ কেউ বিয়ে করছে তাদের পরিবার যখন প্রশাসন গিয়ে পৌঁছাচ্ছে, তাদের যার যার পরিবারে দিয়ে দেওয়া হচ্ছে কিংবা মেয়েদের হোমে নিয়ে আসা হচ্ছে, তাদের এডুকেশন দেওয়া হবে, তখন দেখা যাচ্ছে এই ঘটনা দেখার পর আরেকজন যে এই কাজটা করছে সে ভাবছে যে আমাদের দ্রুত সন্তান নিতে হবে, তাহলে আমাদের দুজনকে আলাদা করা যাবে না। এই যে একটা মানসিকতা, একটা বীজ ঢুকে গেছে, এটাকে শুধুমাত্র কমিউনিটি, এটাকে শুধুমাত্র সরকারকে আক্রমণ করে এ থেকে বেরিয়ে আসা যাবে না। কারণ আজকে যে না, আমি আপনার কথা বলছি না, আমি ওনাদের বলছি যে সরকার আজকে যে তথ্যটা, আমি জাকিরুন বলছেন, জাকিরুন বিবি বলছিলেন, এক মিনিট জাকিরুন বিবি বলছিলেন যেটা রাজনীতির আকচাকচির বিষয় নয়, কোনো রাজনীতির কথা না, কিন্তু আমি বলবো রাদার একটু এগিয়ে গিয়ে বলছি, আমি বলবো এটা সব রাজনীতির বিষয় হয় না কেন, মানে আপনারা সবাই মিলে এখানে হাতে হাত মিলিয়ে কাজ করতে পারেন না কেন? এখানে তো কোনো বিতর্ক নেই, কেউ নিশ্চয়ই বলবেন না বাল্যবিবাহ ভালো। একদমই, এবং এটা খুব ভালো লাগছে যে আমরা যদি প্রত্যেকে বদ্ধপরিকর হই যে এটা সবাই দেখব, রাজনীতির ঊর্ধ্বে জাতি ধর্ম বর্ণ সব কিছুর ঊর্ধ্বে উঠে আমরা এই বিষয়টাই সবাই একমত হব যে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান, এইটাকে কেন্দ্র করে সমস্ত ধর্মের সম্প্রদায়ের মানুষকে সবাইকে একমত হতে হবে। এবং শিক্ষার প্রসার, আমার বক্তব্য হচ্ছে যেমন শিক্ষার প্রসার আপনি বলছেন তো রুনা, এখানেই আমার প্রশ্ন, আমি এখান থেকে কনিনিকাদির কাছে যাবো। কনিনিকাদি যে স্কুলে সাপ ছাড়া থাকে, স্কুলের মিড ডে মিলটা মুখে দেওয়া যায়, রুনা এক মিনিট, একটা স্কুলের বিষয় না, স্কুলের পর স্কুলের মিড ডে মিলটা মুখে দেওয়া যায়। আমি বলছি স্কুলে একটা বাচ্চাকে নিয়ে আসার জন্য, ছেলে মেয়ে নির্বিশেষে স্কুলের যে পরিবেশ থাকা দরকার, স্কুলটাকে যেমনভাবে দেওয়া দরকার দিতে পারছি কি আমরা? খাস কলকাতার স্কুলে একটা কথা বললাম, গতকাল বর্ধমানে কাটোয়াতে হয়েছে, 3 জন শিক্ষক, প্রধান শিক্ষককে পদত্যাগ করতে হয়েছে, দিনের পর দিন তারা নাবালিকা ছাত্রীদের হয়রানি করতেন বলে অভিযোগ। আমি বলছি সার্বিকভাবে এমন, এটার পিছনে অবশ্যই সরকার দায়ী নয়, সরকার তো বলে না কাউকে করতে, সার্বিক এমন পরিস্থিতি তৈরি হচ্ছে স্কুলে যাওয়ার আগ্রহটাই কমছে অনেকগুলো কারণে। এই যে অনেকগুলো কারণে, এই যে বলছেন না যে সব কিছুর ঊর্ধ্বে উঠতে হবে, এই ঊর্ধ্বে ওঠাটা কিভাবে সম্ভব হবে যদি কর্মসংস্থান, দারিদ্র্য, পরিযায়ী শ্রমিক এই প্রত্যেকটা বিষয় একটার সঙ্গে একটা অ্যালাইড, স্কুলের ইনফ্রাস্ট্রাকচার একটার সঙ্গে একটা অ্যালাইড, এবং এই যে পারস্পরিক সংযুক্ত বিষয়গুলো, এই গোটা বিষয়টাকে সরকারকে আক্রমণ করার প্রশ্ন না, এই গোটা বিষয়টাকে এক জায়গায় এনে কম্পাইল করতে পারে কে? সেটা পারে সরকার। কারণ সরকার তিনি কোন দলের হলেন সেটা বড় কথা নয়, সরকার যখন তিনি হয়েছেন তখন তিনি সবার, কিন্তু তা করতে গিয়ে যদি আমরা বারে বারে দেখি যে কোনো একটা সময় কোনো একটি সরকারের প্রধান, তিনি যেই হন না কেন, কেউ একটা ধর্মকে আক্রমণ করছেন, আবার কেউ বলছেন একটা বডি শেমিং করছেন, ভিকটিম শেমিং করছেন, ও কি লাভ অ্যাফেয়ার ছিল, ও কি প্রেগন্যান্ট ছিল, আরে তার মানেটা কি? তার মানে কি তাকে ধর্ষণ করবার অধিকার জন্মায়? যদি প্রেগন্যান্ট থাকে, যদি লাভ অ্যাফেয়ার হয়, তার মানে তাকে ধর্ষণ করবার অধিকার জন্মায়? তাহলে কোনো ঘটনাকে ছোট্ট ঘটনা বলা হচ্ছে। আমাকে একটা কথা বলবেন, আপনারা 3 জন 3টি রাজনৈতিক মতকে রিপ্রেজেন্ট করছেন এখানে, আমি শম্পা এবং জাকিরুন বিবি তো কোনো নির্দিষ্ট রাজনৈতিক মতের কথা নেই, তারা কোনো দলকে রিপ্রেজেন্ট করছেন। আমি সেইখান থেকে আপনাদের 3 জনকে জিজ্ঞাসা করছি, আপনাদের কি মনে হয়, আপনারা 3 জনই মহিলা, আপনাদের কি মনে হয়
আপনাদের নিজের নিজের রাজনৈতিক দলের এজেন্ডায় সামনের বছর বিধানসভাতে নির্বাচন, পশ্চিমবঙ্গের যে ছবি আমরা দেখালাম, 1 নম্বর এজেন্ডা হওয়া উচিত বাল্যবিবাহর উপর। শতরূপ আপনি থেকে জিজ্ঞাসা করুন। অনির্বাণ, এটা আমাদের ম্যানিফেস্টোতে আজ নয়, বরাবর ছিল। উইমেন্স ইস্যু একটা খুব বড় জায়গা অকুপাই করে ম্যানিফেস্টোতে। আমি এখানে যে সরকার নিয়ে কথা হচ্ছে তো, আর তুমি যে কথাটা একদম খুব ছোট করে আমি বলছি, তুমি যে কথাটা তুললে, আজকে মাইনরিটি অ্যাপিজমেন্ট করতে করতে আসল যে মাইনরিটি ইস্যুগুলো তাদের মেইন স্ট্রিমে আনা বা তাদের একটা সার্বিক উন্নতি করা, তাদের মেয়েদের জন্য চিন্তা করা, এটা কিন্তু সরকার করে না। সরকার অনলি টকস অ্যাবাউট দ্য ভোট ব্যাংক। এইখানেই আমাদের আপত্তি। ট্রাফিকিং হয়ে যাচ্ছে, রেপের পর রেপ হয়ে যাচ্ছে। জাকিরুল বেবি বললেন যে ট্রাফিকিং হয়ে যাচ্ছে, নিয়ে চলে যাচ্ছে। দেখুন, সেই প্রসঙ্গে কিন্তু সেই কমিউনিটিকে কোনো না কোনো ভাবে অ্যাটাক করা হয়ে যাচ্ছে। বিষয়টা হচ্ছে এই কেন্দ্রীয় সরকার, এই ভারতবর্ষের অনেক রাজ্য রয়েছে, প্রত্যেকটা রাজ্যের এই সমস্যা রয়েছে। আমি পশ্চিমবঙ্গে বাস করি এবং আমরা মনে করি জনমত নির্বিশেষে এবং বাংলার মুখ্যমন্ত্রী মনে করে এই সমস্যা থাকা উচিত নয়, তাই এই ডেটাগুলো নথিভুক্ত হয়েছে, যে ডেটা আজকে সংবাদ মাধ্যমে পরিবেশন করা হয়েছে। এবং শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকার 26 এর বিধানসভা নির্বাচনের ম্যানিফেস্টোতে থাকা উচিত অবশ্যই প্রথম থেকে রয়েছে নারী উন্নয়ন, নারী স্বাধীনতা, নারী এম্পায়ার। এটা আমাদের ম্যানিফেস্টোতে বরাবর যা এই সমস্ত প্রশ্নগুলো, প্রান্তিক মানুষের কথা, মেয়েদের কথা, যৌনতা, প্রান্তিক যৌন লিঙ্গের কথা, তৃতীয় লিঙ্গের কথা, এই সমস্ত ধরনের প্রশ্নগুলো আমাদের ম্যানিফেস্টোতেই চিরকাল আছে। এবং সেই কারণের জন্য আমার সময় শেষ, আমি শুধু একটা কথা বলবো, যে রাজনীতিকে রিপ্রেজেন্ট করেন, যত বড় আদর্শকে রিপ্রেজেন্ট করেন, আমি একটাই কথা বলবো শেষে, সবকিছু আছে ম্যানিফেস্টোতে, কাগজে লেখা আছে, সরকারের কাগজেও লেখা আছে, সরকারের ব্যবস্থাপনাতেও হয়তো কোথাও কিছু সামান্য উন্নতির ইঙ্গিতও আছে, কিন্তু এই মুহূর্তে কাগজ নয়, ইঙ্গিত নয়, ব্যবস্থাপনা নয়, এই বাংলার শৈশব, এই বাংলার নাবালিকারা চাইছেন পড়তে, খেলতে, পড়ার বয়সে বিয়ে না করে, সংসার না করে, যথাযথ বয়সে বিয়ে এবং সংসার করে এগোতে, যাতে স্বামী বিবেকানন্দের বলে যাওয়া কথা অনুযায়ী তোদের দেশে উন্নতি হয় না কেন জানিস? তোদের 50% তোরা পায়ের তলে দোলে রেখেছিস, আর ওই 50%ই তোদের ভবিষ্যৎ দেবে, যাদের আমরা নাবালিকা বয়সে বিয়ে দিয়ে দিচ্ছি। তারা অপুষ্ট একটা অদ্ভুত শৈশব নিয়ে বড় হচ্ছেন, দিয়ে যাচ্ছেন আমাদেরকে। এর থেকে সত্যিই ভালো কিছু বেরোতে পারে। এই মুহূর্তে বাংলার নাবালিকারা কিসের অপেক্ষা করছেন জানেন, আর কিসের জন্য আর্তনাদ করছেন? আমি এই শেষ ছোট্ট প্রতিবেদনটার মাধ্যমে বলার চেষ্টা করব। এতে কথা খুব কম, কিন্তু যা বলা আছে আর যা দেখানো আছে আমার মনে হয় সবাই বুঝতে পারবে। আজকে অনির্বাণের চক্রব্যূহ শেষ করব চক্রব্যূহে আটকে থাকা বাংলার নাবালিকাদের এই প্রতিবেদনটা উৎসর্গ করে। মেরে গাড়িয়ে দিয়েছে বাড়িতে, আবার একবার মেরেছিল, দিয়ে কান দিয়ে রক্ত বার করে দিয়েছিল, আবার এইগুলো মেরার করে সব ফুলিয়ে দিয়েছে, দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছে। বলবো আর এখন তো মানে আমার বিয়ে হওয়ারও বয়স নয়, ছেলে পুলে মা হওয়ারও বয়স। মা গো, আমি বিয়া দিলি